দীর্ঘদিন আমি আমার প্রিয় ঠিকানা, আমার অস্তিত্বের শেকড় কোম্পানিগঞ্জ কবিরহাটে যেতে পারছি না পরিস্থিতির কারণে। সশরীরে যেতে না পারলেও আপনাদের সাথে আমি আত্মিক এবং মানসিকভাবে সার্বক্ষণিকভাবে আছি। আপনাদের কাছে আমার যে কথা, নির্বাচনে আমি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, প্রায় সব প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। আমাদের অনেক প্রিয় মুখকে হারিয়েছি, প্রতিদিন হারাচ্ছি। হারানোর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। আমার বাড়িতে তেমন ঘর নেই, আজও করিনি ঘর বাড়ি। আমার এলাকা অনেকে আমার বাড়ি করে দিতে চেয়েছিল, বড় ভবন করে দিতে চেয়েছিল আমার বাড়িতে। আমি রাজি হইনি। যে অবস্থায় বাবা রেখে গেছেন সে অবস্থায় আমার বাড়িতে গ্রামীণ পরিবেশে এখনো সবাই জীবন যাপন করে। নতুন করে বিশাল ক্ষমতার জোরে মন্ত্রী হয়ে, আজকে আওয়ামী লীগের পরপর দুবার জেনারেল সেক্রেটারি হয়ে গ্রামে আমার একটা বিশাল বাড়ি থাকারই কথা ছিল, কিন্তু সেটা আমি করিনি। আমার এলাকার বহু লোক এখনো গরিব, ভাসমান। এই গরিব মানুষের ঠাঁই যতদিন না হবে ততদিন আমার নিজের আর কি দরকার। আমি তো এখন, আমার তো থাকার কোনো অসুবিধা নেই। এত বিলাস বেসন, এত ক্ষমতার দরকার? কোনো জায়গা জমি, কোথাও চরাঞ্চলে এত খাট জমি, আমি কখনো এসব ব্যাপারে আমি লোভ দেখাইনি, কখনো এইসবের লোভ করিনি। এমপি হিসাবে ঢাকায় 5 কাঠা জমি পেয়েছিলাম 96 সালে। সে বাড়িও আমার স্ত্রী ডেভেলপারকে দিয়া করিয়েছে। আল্লাহর কসম, আমি আজও ওই বাড়ির চেহারাও দেখিনি। আমি যাইও নাই ওই এলাকা, আমি যাইও নাই, আমি দেখিও নাই। আমার এইসবের প্রতি কোনো লোভ নেই। আমি আমার এলাকার মানুষের সেবা করা ছাড়া জনপ্রতিনিধি হিসাবে আমি কিছুই চাই না। আমার যারা কর্মী, আজকে আমি যদি কিছু ভালো কাজ করি, সৎ থাকি, তাদেরও অনুসরণ করা দরকার। আমার যারা আত্মীয় স্বজন, তাদেরও খেয়াল করা উচিত তাদের নেতা কি করে। 2 বার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হলাম, 11 বছর ধরে মন্ত্রী। আমি কি একবারও কোনো সম্বর্ধনা নিয়েছি? আপনারা অনেক সম্বর্ধনা আমাকে দিতে চেয়েছিলেন। শুধু নোয়াখালী শহরে নবনির্বাচিত কমিটিকে নিয়ে গিয়েছিলাম একরাম একটা সম্বর্ধনা সভা জেলা আওয়ামী লীগ আয়োজন করেছিল। কবিরহাট কোম্পানিগঞ্জে আমি কোনো সম্বর্ধনা দিইনি। কারণ এই সম্বর্ধনা কেন নেব? যতদিন আমার সব প্রতিশ্রুতি, নির্বাচনী ওয়াদা সব পূরণ করতে আমি না পারবো, ততদিন আমি কোনো সম্বর্ধনা নেব না। এটা আমার শপথ। আমার এখনো অনেক কাজ বাকি। কাজে আমার কর্মীরা, তাদেরও বলি, আমার কারণে, আমার পরিচয়ে তোমরাও অনেকেই হয়তো আরো বড় হবে। কারো বড় হওয়াকে আমি হিংসা করি না, কিন্তু কেন? তোমরা কি জানো আমি হুন্ডা শোভাযাত্রা করি নাই, করতে অ্যালাউ করি না? আমার এলাকায় না, বাংলাদেশের কোথাও মন্ত্রী আগমন উপলক্ষে কোনো তোরণ নির্মাণ, কোনো মোটর শোভাযাত্রা, এইসব আমি কোথাও অ্যালাউ করি না। স্কুলের ছেলে মেয়েদেরকে রাস্তায়
রোদের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে মন্ত্রীর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এই নিয়ম আমি চালু করিনি। এই নিয়ম আমি বন্ধ করার চেষ্টা করছি। ওখানে অনেকে আছেন, কে কি করছেন আমি জানি না। আমি সৎ পথে চলছি, আমার কোনো কিছুই গোপন নেই। আমার চিকিৎসা কোটি টাকার উপর খরচ হয়েছে, এই টাকা আমার নেত্রী বহন করেছে। আমার টাকা দিয়ে আমার চিকিৎসা হয়নি, অথচ বহু লোকের চিকিৎসা আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি, আজও দিয়ে যাচ্ছি। যখনই কোনো অসুস্থ ব্যক্তির খবর পাচ্ছি, ভর্তি করাচ্ছি, পয়সা কড়ি যা লাগে আমার যতটা সামর্থ্য দিচ্ছি। আমার নেতৃত্ব থেকেও প্রধানমন্ত্রীও আমাদের এলাকার অনেককেই সাহায্য করেছেন আমার রেকমেন্ডেশন। কাজেই আমি সবাইকে বলবো, এই কথা যেন নিয়ে আমার বিদায় নিতে না হয় যে কাদের সাহেব এত বড় মন্ত্রী, এত বড় জেনারেল সেক্রেটারি, কোম্পানিগঞ্জ তো দূর কথা, নোয়াখালী এমনকি চট্টগ্রাম বিভাগও আমার আগে কোনো জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের ছিল না। শেখ হাসিনা আমার নেত্রী আমাকে দুইবার জেনারেল সেক্রেটারি করেছেন। অসুস্থ হওয়ার পরও দ্বিতীয়বার তিনি আমাকে সেক্রেটারি করেছেন। আমি এই পদের মর্যাদাকে, এই ক্ষমতাকে দাপট দেখিয়ে আমি বিনষ্ট করতে চাই না। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে মানুষের দোয়ায়, এ সম্মানের হানি যাতে না হয় আমি সচেষ্ট থাকি। আমি কর্মীদেরও বলছি, জায়গা জমির দিকে লোভ দেখাবেন না। আমি কর্মীদেরকে বলছি, ক্ষমতা আজ আছে কাল নেই। কচু পাতার উপর শিশির বিন্দুর মতো, ঘাসের ডগায় শিশুর বিন্দুর মতো 15ই আগস্ট ফুটে গেছে চোখের পলকে। আমি তো মরে গিয়েছিলাম, এমনকি মিডিয়া তো প্রায় এমন খবরও দিয়েছিল যে আমার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। সেখানে সকলের দোয়া, আল্লাহর অশেষ রহমত, শেখ হাসিনার মমতার হাত সেদিন আমাকে মরণের দুয়ার থেকে আমি ফিরে এসেছি। আমার তো আর কিছু চাওয়ার নেই। দলের মধ্যে ভালো খারাপ আছে, আমরা সবাই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। ভুল ত্রুটি আমারও হতে পারে, আমারও সমালোচনা করতে পারে আমার কর্মীরা। এটা খুব স্বাভাবিক। কিন্তু নিজেরা কলহ করে চা দোকানে সরস আলোচনার খোরাক যোগাবেন, এটা যেন কেউ না করেন। কেউ কাউকে দাবিয়ে রাখবেন না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, উসিলা শেখ হাসিনা। এখানে পদ পদবীর জন্য ভবিষ্যতের কথা ভেবে যে অমুকের পর আমি আসবো, অমুকের পর আমি আসবো, রাজনীতিতে এইসব চিন্তা করে কাউকে দাবিয়ে রাখা, কাউকে কোণঠাসা করা, আমার মনে হয় এটা উচিত নয়। এটা আমি পছন্দ করি না। আপনারা কমিটি করেন, আমি কোনোদিন কোনো কমিটির চেহারা দেখেছি? জেলা কমিটি এখন কারণে যেহেতু জেনারেল সেক্রেটারি আমার কাছে আসে,
না, জেলা কমিটিও আগে আমি দেখিনি ভেতরে কে আছে কে নেই, কখনো দেখিনি। কনফারেন্স হয়, বক্তৃতা করে চলে আসি, কমিটি কিভাবে হয় কে হয় এগুলো নিয়ে আমি কখনো মাথা কামাই। আমি যদি এই শিক্ষাগুলো আপনাদের দিয়ে থাকি তাহলে আপনারা কেন নিজেদেরকে সেভাবে গড়বেন না? আমি সবাইকে বলছি, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আওয়ামী লীগে কে আছে কে নেই, যার ভাগ্যে যখন যে যা আছে সে পাবে। আমার আরো 2বার আমার পার্টি সেক্রেটারি হওয়ার কথা সবার মুখে ছিল, কিন্তু আমার ভাগ্যে ছিল না। আমার সময় যখন হয়েছে, আমি ভাগ্যে যখন এসেছে, তখন আমার নেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় যার যেটা যোগ্যতার মূল্যায়ন একদিন না একদিন হবে। 4.5 বছর জেল কেটেছি জীবনে। আমার বাবার আমাকে টাকা দিতে হয়নি, আমি বৃত্তির টাকা দিয়ে লেখাপড়া করছি। আমার বাবার সে সঙ্গতিও ছিল না। স্কুলের মাস্টার কত টাকাই বা বেতন পেতেন। আমি আপনাদের কারো কাছে বোঝা হইনি। এ এলাকায় আমি কোনোদিন কোনো চাঁদাবাজি করিনি, কাউকে চাঁদাবাজি করতে প্রশ্রয় দিইনি। এলাকার মানুষকে কষ্ট দেবেন না। আমি উন্নয়ন করছি, আপনাদের কাজ জনগণকে খুশি রাখা। শুধু উন্নয়ন দিয়ে খুশি রাখা যায় না। খারাপ আচরণ উন্নয়নকে ম্লান করে দেয়। এত উন্নয়ন, আজকেও 19টি প্রকল্প, কি আর বাকি আছে? কিন্তু এসব উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ ব্যবহার যদি খারাপ হয়, মানুষ যদি অখুশি হয়, এই উন্নয়নের কোনো দাম নেই। সেটা প্রমাণ পেয়েছি আমি 96 সালে, 2001 সালে। কত রকমের বাধার মুখোমুখি হয়েছি সারা জীবন সৎ রাজনীতি করার পরও। আমার এলাকার মানুষ, আপনারা তার সাক্ষী। আজকেও আমি আপনাদের কাছে কিছুই চাই না, সম্বর্ধনা চাই না, হুন্ডা মিছিল চাই না, গেট চাই না, কোনো দরকার নেই। এই টাকা দিয়ে গরিব মানুষকে সাহায্য করুন, অসচ্ছল কর্মীদের সাহায্য করুন। এলাকার অসচ্ছল লোক যে দলেরই হোক, অসুস্থ লোক যে দলেরই হোক, সাহায্য করবে। তরুণ প্রজন্মের একটি ক্ষুদ্র অংশদের মধ্যে একটা প্রবণতা আছে, রাজনীতিতে নাম লিখিয়ে অনেকে অর্থবিত্তের পথ খোঁজে। মনে রাখতে হবে, রাজনীতি করলে ঠিকাদারি, চাকরি, প্রতিপত্তি, ক্ষমতা সবকিছু হাতের নাগালে। তরুণ প্রজন্মের একটা ক্ষুদ্র অংশের এমন প্রবণতা এখন প্রকট আকার ধারণ করেছে। কিন্তু আমাদের রাজনৈতিক পূর্বসূরি, পথ প্রদর্শকরা দেখিয়ে গেছেন, রাজনীতি মানে ত্যাগের মহিমা। এক জীবন, যে জীবনের অধিকারী ছিলেন আমাদের নেতা, জাতির অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।